এই এপিসোডটাতে আপনাদেরকে নিয়ে যাব 1870-এর দশকে। বাংলায় পুরো দমে নবজাগরণ চলছে। প্রত্যেকের বৈঠকখানায় অনেক আড্ডা, অনেক ডিবেট, পলিটিক্স, ফিলোসফি, লিটারেচার এসব নিয়ে। প্রিয়নাথ বোসের বাড়িতেও তাই হতো। তার পুরো বাড়িতে কবি, সাহিত্যিক, নাট্যকার, নাট্য অভিনেতা ভরপুর তখন। কিন্তু প্রিয়নাথ তার কিশোর বয়সে তখন অন্য একটা জিনিস করে বেড়াচ্ছেন, স্কেচ করছেন, এবং সেটাও একটি বিশেষ ধরনের স্কেচ। উনি স্কেচ করছেন সার্কাসের অ্যাক্রোব্যাটদের, সার্কাসের ইকুইপমেন্টের। তার কারণ তখন উনি ওই আলিপুর চিড়িয়াখানার পাশে যে ময়দানে সার্কাসের তাঁবু পড়তো, তাতে উইলসনের দি গ্র্যান্ড গ্লোবাল সার্কাস দেখে ফেলেছেন, চাইরিনির ইটালিয়ান সার্কাস দেখে ফেলেছেন, মুগ্ধ হয়েছেন, ভেতরে কিছু একটা নাড়া দিয়েছে, একটি বিজনেস অপরচুনিটি দেখতে পেয়েছেন। কিশোর বয়সে 1865-তে জন্ম, এবং তখন প্রথম আমরা এই যে কর্পোরেট এসপিওনেজ কথাটা বলি সেটা করে ফেলেছেন। চুরি চুরি একটু ঘুষ দিয়ে সার্কাসে যারা কাজ করতেন তাদেরকে খানিক ঘুষ দিয়ে সার্কাসের ইকুইপমেন্টগুলো, অ্যাপারেটাসগুলোর স্কেচ করেছেন, তার মেজারমেন্ট নিয়েছেন। তার কারণ তার ইচ্ছে যে তিনি একটা সার্কাসের কোম্পানি খুলবেন। কিন্তু এইখানে প্রথম মুশকিলটি এলো, যেটা যে কোনো বাংলা পরিবারে আজকের ডেটেও আসে। উনি যথারীতি ওনার পিতা মনমোহন বোসকে গিয়ে বললেন যে বাবা, আমি এই সার্কাসের কোম্পানি খুলতে চাই। মনমোহন বোস ক্ষেপে গেলেন, এবং শুধু ক্ষেপে গেলেন না, ওনার ছেলের এই স্বপ্নটাকে স্যাবোটেজ করারও চেষ্টা করলেন অনেকভাবে। ইনফ্যাক্ট ওনাকে তখনকার দিনে, মানে 1880-র দশকে, এটি 75 টাকা মাইনের চাকরি এনে দিলেন, ড্রয়িং ইনস্ট্রাক্টরের চাকরি। কিন্তু এ তো অনড়, একে সার্কাসের কোম্পানিই খুলতে হবে। বাবাকে সেটা জানালেন। বাবা বললেন যে বাবা তার সাথে মোটেই নেই, এবং শুধু তাই নয়, তাকে একটি পয়সাও দেবেন না। ততদিনে প্রিয়নাথ বোস যেটা করছেন সেটা হচ্ছে, ওনার বেশ কয়েকটা আখড়া আছে, তাতে প্রচুর লোককে জিমন্যাস্টিক শেখাচ্ছেন। কিন্তু পয়সা আসবে কোথার থেকে? এটা একজন ব্যবসায়ীর, যে কোনো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, সব থেকে কঠিন প্রশ্ন, এবং সেটাকেও একটা সলিউশনে নিয়ে চলে এলেন। ওনার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার পেছনে বাড়ির মেয়েরা দাঁড়িয়েছিল। মানে পয়সা দিলেন মা, কাকিমা, বোনেরা। সেই পয়সা দিয়ে উনি একটি সার্কাস, যেটা তখন ডুবতে বসেছে, সেই সার্কাসটি কিনলেন। সেই সার্কাসের নাম দি ন্যাশনাল সার্কাস। নবগোপাল মিত্রর কাছ থেকে জলের দরে সার্কাসটাকে কিনে নিলেন। তার সাথে এলো বেশ কম দামি অনেকগুলো ইকুইপমেন্ট, এবং এখন উনি ইকুইপমেন্টটা ভারতেই বানাতে পারছেন। ওনার সুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে, এই সার্কাসটা কেনার ফলে বেশ কম দামি বেশ কতগুলো ইকুইপমেন্ট প্লাস জন্তু জানোয়ার, এবং ওনার আখড়ার বেশ কিছু লোক যাদেরকে উনি ট্রেন করেছিলেন, প্লাস নবগোপাল মিত্রের এই সার্কাসের কোম্পানির বেশ কয়েকজন ট্রেন লোক অলরেডি পেয়ে গেলেন। এবার সার্কাসটাকে পজিশন করার ব্যাপার এলো। এটা 1887। পজিশনিংটা কীরকম করে হলো, যে তখন বেসিক্যালি যে সার্কাসগুলো সাকসেসফুল তারা বিদেশ থেকে আসতো, কিন্তু তখন স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছে, লোকে স্বদেশী জিনিস দেখতে চাইছে, এবং সেই কারণে ওনার পজিশনিংটা খুব মজার হলো। সেটা হচ্ছে কমপ্লিটলি একটি বাংলার সার্কাস। মানে ইকুইপমেন্টগুলো আমরা এখান থেকে বানাই, তাতে সাস্টেইনেবল হলো, লো কস্ট হলো, যারা পারফরমেন্স করেন তারাও এখানকার। এই জিনিসগুলো নিয়ে শুরু হলো সার্কাস 1887-তে। সাকসেসফুল হওয়ার আরও একটা বড় জিনিস হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। কী করে করলেন? বহু জমিদার ওনাদেরকে সার্কাসের জন্য ডাকলেন। রংপুরের এক জমিদার যেমন সার্কাসের জন্য ডেকে শুধু তাদেরকে পারিশ্রমিক দিলেন না, যেটা 25খানা শাল দিলেন, প্লাস একটা সার্টিফিকেট অফ এক্সেলেন্স দিলেন। এটা হচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। সার্কাসটা ফুলে ফেপে উঠতে লাগলো। সার্কাসের পজিশনিংয়ে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, এটা বেশ মজার। সেটা হচ্ছে, তখন ব্রিটিশ রাজ
একদম কলকাতাতে চরম জায়গায় চলছে এবং ব্রিটিশাররা মনে করেন যে বাঙালিরা মিনমিনে একটা জাত, এদের দ্বারা সাহসে কিছু হয় না। কিন্তু এই সার্কাসটা একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করলো। ন্যারেটিভটা হচ্ছে যে বাঙালিরা জন্তু, জানোয়ার, বাঘ, সিংহ এবং এই ভয়ঙ্কর রকমের অ্যাক্রোবেটিক যেই সব সার্কাসে আমরা দেখতে পাই সেগুলো সব চলতে থাকলো। এবার এলো আরও একটু এক্সপ্যানশনের জায়গা। কি করলেন? এটা 1900, ওনার মনে হলো যে এবার একটা এক্সপ্যানশনের জায়গা এসছে, পাড়ি দেবেন বাইরে, মানে বিদেশে গিয়ে দ্য গ্রেট বেঙ্গল সার্কাস, যেটা ওনার কোম্পানির নাম, এবার খেলা দেখাবে। এটাতে প্রচণ্ড প্রবলেম ছিল কিন্তু। এক, তখনকার দিনের লজিস্টিক আজকের ডেটের মতো ছিল না। দুই, ওনাকে অনেক রেগুলেশনস এবং প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে যেতে হবে, তাতে প্রচুর পয়সার খরচাও আছে, কিন্তু স্টিল ঝুঁকিটা নিলেন। 1900-এ উনি পাড়ি দিলেন সিলন, বার্মা, ব্রিটিশ মালায়া এবং ডাচ ইস্ট ইন্ডিজে। এই প্রত্যেকটা জায়গায় এবার উনি সার্কাসের খেলা দেখাতে শুরু করলেন। 1902-এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে একটা অদ্ভুত বিজনেস মডেল তৈরি হলো। মানে গ্রীষ্মকালে আমাদের এখানে সার্কাসের খেলা দেখানো খুব কঠিন। এখনও খেয়াল করবেন সার্কাস কমে গেছে, কিন্তু যেই সার্কাসগুলো এখনও আসে সেগুলো শীতেই বসে। তো উনি এই গ্রীষ্মকালটা কাটাতেন বার্মা, ব্রিটিশ মালায়া এবং ডাচ ইস্ট ইন্ডিজে। ওই জায়গাগুলোতে গ্রীষ্মকালে সার্কাস দেখানোটা কঠিন ছিল না, প্লাস আরও 2-3টে জিনিস হতো। সেটা হচ্ছে ওইখানকার থেকে পারফর্মার পেতেন এবং ওইখানকার জন্তু জানোয়ার পেতেন। তো উনি যখন শীতে কলকাতায় আসতেন সেটা একটা নতুন অ্যাট্রাকশন হয়ে যেত। আবার যখন এখান থেকে ওখানে যেতেন তখন এত বাঙালি এবং ভারতীয় ওখানে ছিল যে ওরা নিজেদের দেশের সার্কাস দেখতে প্রচণ্ড আগ্রহী হতেন। এটা একটা দারুণ বিজনেস সাইকেল এবং মডেল তৈরি হলো এবং এটা চলতে থাকলো বেশ কিছু দিনের জন্য। উনি আরও খুব ইন্টারেস্টিং ইনোভেশনস আনতেন। কীরকম? যেমন ধরুন তখনকার দিনে বাঙালি মেয়েরা সার্কাসে যাবে এটা ভাবা যেত না, এটা স্ক্যান্ডালাস ছিল। কিন্তু উনি এই বাঘের আর সিংহের খেলা দেখানো শুরু করলেন মৃন্ময়ী এবং সুশীলা সুন্দরীকে দিয়ে। বাঙালি মেয়ে যারা বাঘ সিংহের সাথে খেলছে, অ্যাট্রাকশনটা বুঝতে পারছেন? বিংশ শতাব্দীর একদম গোড়ার দিকের কথা হচ্ছে। সার্কাসে উপচে পড়তে থাকলো লোক। এই করতে করতে 1910-এ উনি তখন ব্রিটিশ মালায়াতে সার্কাস দেখাচ্ছেন। এই সময় ওনার একটা জন্ডিস রোগ হয়, কিন্তু উনি জন্ডিস রোগটাতে যে দেশে ফিরে আসবেন, এসে ট্রিটমেন্ট করবেন, সেটা করেননি, কারণ ওনার কাছে কাজ তার আগে ছিল। সিঙ্গাপুরে চলে গেলেন ট্রিটমেন্ট করাতে এবং 1910 খ্রিস্টাব্দে উনি চলে যান। এটা দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের কাহিনী ছিল, প্রিয়নাথ বোসের কাহিনী ছিল, যে সব কিছু ছেড়ে, একটা সচ্ছল জীবন ছেড়ে এরকম একটা বিরাট ওয়ার্ল্ড ফেমাস সার্কাস কোম্পানি করেছিলেন। উনি এভাবে বেঁচেছিলেন, এভাবে বেঁচে থাকা যায়।